অধিকার নিশ্চিত করার তাগিদ প্রধান উপদেষ্টার। ব্যাংকিং ব্যবস্থার নতুন নকশা তৈরিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। জানুয়ারিতে আসছে নগর পরিবহন, বিশেষ প্রণোদনার দাবি বাস মালিকদের। যৌক্তিক ব্যবসায়িক মডেল প্রণয়নের পরামর্শ। শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ। আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে। 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। র‍্যাব বিলুপ্তি চান পা হারানো মিলন। আমাকে যারা পঙ্গু করে দিচ্ছে, প্রথম চাওয়া আমার তাদের বিচার, সুষ্ঠু বিচার চাই। বিতর্কিতদের উপদেষ্টা হিসেবে নিয়োগে সরকারকে সতর্ক করলেন ফখরুল। জনগণের ভোটেই নির্বাচিতরাই মূল সংস্কার করবে মন্তব্য খসরুর। অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছে দেশ, মন্তব্য অর্থ উপদেষ্টার। সব প্রকল্প সিন্ডিকেট মুক্ত চায় সরকার, জানালেন রিজওয়ানা। চীনের জুহাই শহরে স্টেডিয়ামে খেলোয়াড়দের উপর গাড়ি নিয়ে হামলা, চাপা পড়ে নিহত 35, আহত 43, গাড়ি চালক আটক। এবং ফিফা প্রীতি ম্যাচে আজ মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ। জয়ের বিকল্প ভাবছেন না তপু বর্মন, ভালো করার প্রত্যয় প্রতিপক্ষের। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকালের সংবাদে। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানাবো পুরো খবর। ঋণ একটি মানবাধিকার, কারণ এটি মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের একটি সাইড ইভেন্টে দেয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ মন্তব্য করেন। তিনি বলেন, ঋণের অধিকার নিশ্চিত না করে জীবিকার অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে বাংলাদেশ প্যাভিলিয়নে এ গ্লোবাল কনভারসেশন অ্যাক্সেস টু ফিন্যান্স ফর স্মল স্কেল ফার্মার্স শীর্ষক আয়োজনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের জলবায়ু দূত বোরবর্ন পারমার ডাচ যুবরাজ জাইম বার্নার্ডো। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। ডক্টর ইউনুস বলেন, একজন কৃষককে ঋণের সুযোগ দেয়া হলে তিনি একজন উদ্যোক্তা হতে পারেন। বলেন, প্রতিটি ব্যবসার জন্য অর্থ ও বিনিয়োগ প্রয়োজন। Financial system should be, whether it's a small farmer, whether is a farm worker, doesn't matter. Worker has a right too. He can have this entitlement card for him or her. ক্ষুদ্র ঋণের অগ্রদূত হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত অধ্যাপক ইউনুস বলেন, দেশগুলোতে ব্যাংকিং ব্যবস্থার নতুন নকশা তৈরি করতে হবে যাতে কৃষকদের জন্য ঋণ সুলভ হয়। Grameen Bank, which works parallelly in the same country with the poorer people, quote unquote, supposedly risky people from their eyes, they will not come to lend them. Their repayment rate is near 100%. So that shows that this is obsolete institution. You don't need it anymore. It doesn't work. So you have to redesign a completely new one. এ সময় ডাচ উদ্যোক্তা উন্নয়ন ব্যাংক FMO এর পরিচালক অধ্যাপক ইউনুসের ঋণের অধিকারের প্রতি যে নৈতিক সমর্থন জুগিয়েছেন তার প্রশংসা করেন। মাহমুদ হাসান, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের জন্য শুধু ঋণের পরিমাণ না বাড়িয়ে অর্থ সহায়তা বাড়াতে হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। আজারবাইজানের রাজধানী বাকুতে চলা COP29 জলবায়ু সম্মেলনে এক গোল বৈঠকে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। শুধু লোন দিলে হবে না, তো লোনটা তো আমাদেরকে তো ফেরত দিতে হবে। তো আমরা যে ক্লাইমেট চেঞ্জ ফাইন্যান্স করতে গিয়ে এক্সট্রা লোন নিয়ে ফেলি, দ্যাটস নট এ গুড আউটকাম।
তো দ্য কোয়ালিটি অফ ফান্ডিং নিডস টু বি বেটার। আরো বেশি গ্রান্ট হতে হবে, আরো বেশি ইকুইটি হতে হবে, শুধু লোন বা ডেট না, ঋণ না। এটা হলো একটা। আরেকটা কোয়ালিটি অফ ফাইন্যান্সের মধ্যে হলো ওরা অনেকে বলতে চায় যে প্রাইভেট সেক্টর ফান্ডিং আরো বেশি, কমার্শিয়াল ফান্ডিং আরো বেশি দেওয়া দরকার। এটাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু প্রাইভেট সেক্টর ফান্ডিং শুড নট ক্রাউড আউট পাবলিক সেক্টর ফান্ডিং। পাবলিকটা লাগবে, কনসেশনাল লাগবে, গ্রান্ট লাগবে, এইগুলো যেন সাবস্টিটিউট না হয়ে যায়, এটা যেন রিপ্লেস না হয়ে যায় উইথ কমার্শিয়াল ফান্ডিং। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ঢাকার দুঃখ যানজটকে নির্বাসনে পাঠাতে নগর পরিবহনকে চাঙ্গা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, যার অধীনে চলবে রাজধানীর সব গণপরিবহন, যাতে দূর হবে বাসগুলোর অসুস্থ প্রতিযোগিতা, নিরসন হবে যানজটের। নিয়ন্ত্রক সংস্থা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে, পরিবহন খাতের সংস্কারের এই উদ্যোগ জানুয়ারি নাগাদ আলোর মুখ দেখবে। উদ্যোগকে স্বাগত জানালেও আনফিট বাসের লোকসান পুষিয়ে উঠতে বিশেষ প্রণোদনার দাবি করছেন পরিবহন মালিকরা। ঢাকা নগর পরিবহনকে টেকসই করতে যৌক্তিক বিজনেস মডেল প্রণয়নের ওপর জোর দিয়েছেন পরিবহন বিশেষজ্ঞরা। আসাদুজ্জামান কাননের ক্যামেরায় হাসান ওয়ালির প্রতিবেদন। লক্কর ঝক্কর বাসে এমন দুঃসহ যাত্রা যেন ঢাকাবাসীর নিয়তি। বিভিন্ন সময়ে নানা উদ্যোগেও কাজের কাজ হয়নি কিছুই, উল্টো বেড়েছে দুর্ভোগ বিড়ম্বনা। স্বস্তি ফেরাতে ঢাকার প্রয়াত মেয়র আনিসুল হক স্বপ্ন দেখেছিলেন বাস রুট রেশনালাইজেশনের, যার আওতায় এক ছাতার নিচে আসবে ঢাকার সব বাস। কিন্তু বিগত সরকারের শক্ত রাজনৈতিক সিদ্ধান্তের অভাব আর পরিবহন মালিকদের সিন্ডিকেট দৌরাত্মে সফলতার মুখ দেখেনি এই প্রোগ্রাম। 2021 সালের ডিসেম্বরে সীমিত পরিসরে চালু হলেও কিছুদিনের মধ্যেই লোকাল বাসে পরিণত হয় নগর পরিবহন। অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ফের চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। এর আওতায় 42 রুটে চলবে ঢাকার সব বাস। যদি সরকারিভাবে এটার শৃঙ্খলা ফিরে আসে তাহলে অনেক ভালো হবে। জনগণ যে বাসে যাতায়াত করে এটা ভোগান্তিটা অনেকটা কমবে। একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে কে আগে যাবে, কে যাত্রী উঠাবে, দেন হচ্ছে হ্যাসেল। যদি করা হয় ভালো, কিন্তু আমাদের তো অনেক কথাই বলা হয় কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় না। ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ বলছে, নগর পরিবহনের আওতায় এক রুটে চলবে এক কোম্পানির বাস। যাত্রী ওঠানামা হবে নির্দিষ্ট স্টপেজে, থাকবে আধুনিক টিকিট ব্যবস্থাপনা। সমন্বিত একটা এফোর্ট লাগবে। এই যে কোম্পানি বেসড অপারেশন, এটা ওনারা বলছে ঠিকই, কিন্তু আসলে ফাংশন করবে কিভাবে সেটার একটা ওরিয়েন্টেশন আমরা দিব। সংস্কার কর্মসূচির মধ্যে এটা ইচ্ছাকৃতভাবে এটাকে আনছি যে পাবলিক ট্রান্সপোর্টকে এনশিওর করতে হবে। উদ্যোগে সাধুবাদ জানাচ্ছে পরিবহন মালিক সমিতির নতুন নেতৃত্ব। সেক্ষেত্রে আর্থিক লোকসান এড়াতে বিশেষ পরিকল্পনার দাবি তাদের। আর উদ্যোগ সফল করতে বিজনেস মডেল প্রণয়নে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাসের মালিক যারা আছে তার একটা যদি ভালো বিজনেস মডেল তৈরি করা যায় গবেষণা ভিত্তিক, তাদের লোকসানে পড়ার কোনো সুযোগ নাই, এবং যাত্রীরা ভাড়া বাড়ান নিয়ে যে শঙ্কা করছে সেটাও সুযোগ নাই, কারণ এটা ভর্তুকি দেওয়ার আসলে সুযোগ আছে সরকারের। বিদ্যমান অবস্থাকে অস্বীকার করলে চলবে না। তো এই ক্ষেত্রে যদি নতুন কোনো সিস্টেম বা ব্যবস্থাপনা আমরা প্রবর্তন কার্যকরী করতে যাই, সেক্ষেত্রে যারা বিদ্যমান আছেন তাদেরকে যদি সরাইয়ে দিতে হয় তাহলে তাদের একটা ক্ষতিপূরণের বিষয় আসে। আবার তাদেরকে যদি সম্ভব হয় তাহলে অ্যাবজর্ব করে নিতে হবে। নগর পরিবহনে যুক্ত হতে এরই মধ্যে আবেদন করেছে 62টির বেশি কোম্পানির 1000-এর বেশি বাস। 30 নভেম্বর পর্যন্ত থাকছে আবেদনের সুযোগ। দৃশ্যমান আর অদৃশ্য সিন্ডিকেট ভেঙে ঢাকার সড়কে ফিরবে শৃঙ্খলা। সবার জন্য নিরাপদ হবে গণপরিবহন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা অন্তর্বর্তী সরকার সড়ক ব্যবস্থায় সত্যিকারের সংস্কার আনবে, এমন প্রত্যাশায় দিন কাটছে নগরবাসীর। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর। অন্যদিকে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা, লাশ গুম ও আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। তাছাড়া ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে র্যাবের বিলুপ্তি চেয়েছেন পা হারানো লিমন।
জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ বিদেশি পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে জারি হচ্ছে রেড নোটিশ। এ বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে নারকীয় হত্যাযজ্ঞ চলে রাজধানীর যাত্রাবাড়িতে। বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন ধরিয়ে দেয় থানায়। ওই এলাকায় গণহত্যা, লাশগুম, আলামত নষ্টের অভিযোগে মঙ্গলবার 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। পরে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন, সে এখন পলাতক আছে। এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরো 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে, যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। যারা অপরাধ করেছেন, নিষ্ঠুরতা গণহত্যার সাথে আছেন, তারা ছাড় পাবেন না। গণহত্যায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। সত্যতা যাচাইয়ে তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতিও দেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে, রুলস অফ প্রসিডিওর আছে, সেই অনুযায়ী তাকে আমরা একদিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছে আদালতের। আদালত সেই অনুমতি দিয়েছেন। এদিকে 2011 সালের 23 মার্চ র্যাবের গুলিতে পা হারানো লিমন এবার অভিযোগ দিলেন এই ট্রাইব্যুনালে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক, র্যাবের সাবেক সহকারী মহাপরিচালক জিয়াউল হাসান সহ 9 জনের নাম উল্লেখ করে এই অভিযোগ দেন তিনি। এই 13টা বছরের মধ্যে অনেক রকমের চেষ্টা করছি, অনেক আকুতি বিনতি করেছিলাম একটা ন্যায় বিচারের জন্য। আপনারা জানেন যে কখনো ন্যায় বিচারটা পাইনি, বরঞ্চ আমাদের পরিবার অনেক রকমের হয়রানির শিকার হতে হয়েছিল। দীর্ঘ 13 বছরেও নির্মম এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হয় উদ্বেগ জানিয়ে সন্ত্রাসের সংগঠন হিসেবে র্যাব বিলুপ্তির দাবি জানান লিমন। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। উপদেষ্টা পরিষদে নতুন কাউকে যুক্ত করার আগে আরও বিচার বিশ্লেষণ করে সতর্কতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সব ইস্যুকে রাজপথে না আনার পরামর্শ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনী গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কারে জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন, যা সম্ভব নয় অনির্বাচিত সরকারের পক্ষে। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। রোববার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হন আরও 3 নতুন সদস্য। এরপর থেকেই 2 জন উপদেষ্টা, বিশেষ করে মোস্তফা সরোয়ার ফারুকী আর শেখ বশিরউদ্দিনকে নিয়ে নানা মহলে বিতর্ক ওঠে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও ব্যাপক প্রতিবাদ জানানো হয়। 2 দিনের মাথায় বিএনপি মহাসচিব বললেন, উপদেষ্টা পরিষদে কাউকে যুক্ত করার আগে আরও সতর্ক হতে হবে অন্তর্বর্তী সরকারকে। বিতর্কিত কোনো ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে করে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয়। মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল সহ বিএনপির স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। সেখানে সমসাময়িক রাজনৈতিক নানা ইস্যুতে কথা বলেন তিনি। প্রসঙ্গক্রমে আসে সংস্কার ও ভোট প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। কারণ নির্বাচন হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। আমরা যেখানে যেতে চাই তার প্রধান ফটক হচ্ছে আপনার নির্বাচন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের পাশাপাশি গুরুত্ব দিতে হবে নির্বাচনকে। অনির্বাচিত কোন সরকার নিজের চিন্তা ভাবনায়, নিজের ধারণায়, নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোনো সুযোগ নাই। শুধুমাত্র সেই কয়টি সংস্কার, যে সংস্কারের মাধ্যমে
আমরা গণতান্ত্রিক অর্ডারে দ্রুত ফিরে যেতে পারি, এবং সেটি জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। বাকি সংস্কারের জন্য আপনি দেশের জনগণের কাছে যেতে হবে ভোটের মাধ্যমে। বলেন, দেশকে সঠিক পথে পরিচালিত করতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে সবার আগে। যে বাংলাদেশের ভাবনা চেতনা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ 3 মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সংস্কারই দেখাতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার, এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকার হিসেবে আসেনি, এসেছে সংবিধানের শপথ নিয়ে, তাই রাষ্ট্রপতিকে এখনও অপসারণ করতে পারেনি তারা। লুটেরা মাফিয়াদের নেতৃত্ব ও নির্বাচন কমিশন সংস্কার শীর্ষক এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেছেন তিনি। বাজারে এখন যে পরিস্থিতি, মানুষ কষ্ট করে সরকারকে সহ্য করছে। কেন সহ্য করছে? এটা আমাদের সরকার, এটা আমাদের সরকার বলে কষ্ট করছে। 2.5 কোটি মানুষের প্রবল খাদ্য সংকট দেখা দিয়েছে। আজও তো চুপ আছে, সরাতে পারেনি কেন? তাকে সরাবার কি সমস্যা ছিল, বা এখনো কি সমস্যা আছে? কিন্তু সরাতে পারেনি কারণ আপনি বলেছেন আপনি সংবিধানের সবকিছু মেনে চলবেন। সংবিধান সবকিছু মেনে আপনি চলছেন না। 5 আগস্টের পর থেকে এখনো বিভিন্ন রাজনৈতিক দল ঢালাওভাবে গায়েবী মামলা দায়ের করে আসছে, যা বর্তমান সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে আইন উপদেষ্টা কথা বলেন। তিনি গণমাধ্যমকে জানান, উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য আইন হবে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে বিচার বিভাগের ওপর আস্থা বাড়বে জানিয়ে তিনি আরও বলেন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন করা হবে। বিচার বিভাগ সংস্কার কমিশন গঠনের পর মঙ্গলবার প্রথমবারের মতো কমিশনের সাথে বৈঠকে বসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে, এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। আমরা অনেক ধরনের আইনি সংস্কারের কথা ভাবছি, আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি, প্রত্যাশা যে ওনারা আমাদের আইনগতভাবে কীভাবে জিনিসটা ট্যাকল করা যায় পরামর্শটা নিতে এসেছি। ওনারা আমাদের পরামর্শটা দিবেন, নিজেরা কাজ করে রিসার্চ করে জানাবেন। একটা ব্যাপারে আমরা নেক্সট যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি। ওই আইনটাকে আরও বেশি যুগোপযোগী করার জন্য ওনাদের সহায়তা চেয়েছি, যাতে নেক্সট যে অ্যাপয়েন্টমেন্টটা হবে সেটা যাতে আমরা আইনের ভিত্তিতে করতে পারি। গুজব ছড়িয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে প্রতিবেশী দেশ, এমন অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। বলেন, সরকারকে নিয়ে অপপ্রচার এবং ষড়যন্ত্র চলছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাইবার সিকিউরিটি আইনের মতো অন্য আইনও পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। বকেয়া বেতন ভাতা যথাসময়ে মিটিয়ে দিতে মালিকদের আহ্বান জানানো হয়েছে। সচিবালয়ে যাদের কার্ড বাতিল হয়েছে তাদের বিষয়ে কোনো ভুল হলে পুনর্মূল্যায়নের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চলছে, এই অভ্যুত্থান এবং এই সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে, এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সব ধরনের প্রকল্পকে রাজনীতি ও সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য পরিবর্তন আনা হচ্ছে বিধিমালায়, এমনটি জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, সময় বৃদ্ধির সঙ্গে দুর্নীতি জড়িত, তাই প্রকল্পের জন্য নির্ধারিত সময় কোনোভাবে বাড়ানো হবে না। আওয়ামী লীগ সরকারের শাসনামলে উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়ন ছিল দুর্নীতির ওপেন সিক্রেট। রাজনৈতিক বিবেচনায় যেমন নেওয়া হয় প্রকল্প, তেমনি ব্যয় নির্ধারণও ছিল সিন্ডিকেটের দখলে। অভিযোগ উঠলেও এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ছিল না শাস্তির ব্যবস্থা। সকালে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা বিষয়ে বৈঠক শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, সব ধরনের প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য পরিবর্তন আনা হচ্ছে বিধিমালায়। প্রজেক্টগুলো দেখা যায় যে যেই খরচে অনুমোদন দেওয়া হয়েছে তারপর খরচ বাড়তে থাকে, এগুলো কমানো যায় কি করে, এবং কি করে ঠিকাদারদের নিয়োগই হলো সরকারের ক্রয় নীতি। এটাকে আরেকটু যাতে নিয়ম সিদ্ধ করা যায়, যাতে
এতে দুর্নীতি কমানো যায়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। প্রকল্পের জন্য নির্ধারিত সময় বাড়ানো হবে না জানিয়ে তিনি বলেন, সময় বাড়লে ব্যয় ও দুর্নীতি দুটোই বাড়ে। সময় বাড়লে ব্যয় বাড়বে, এটা খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। একটা কারণ হচ্ছে সরকার প্রকল্প অনুমোদন দেয় কিন্তু সেই সময় টাকাটা দেয়, টাকাটা গিয়ে অনেক পরে দেয়, ততক্ষণে আবার সবকিছুর দাম বেড়ে যায়। এটা একটা যৌক্তিক কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে যে টাকা বাড়লে তো সুবিধাও আছে অনেকের, সেটাও হয়, সেগুলা ভাঙবার জন্যই আজকে কাজটা করা। দুর্নীতিবাজ ঠিকাদারদের পাশাপাশি এদের সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন উপদেষ্টারা। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। অর্থনৈতিকভাবে কঠিন সময়ে পার করছে দেশ মন্তব্য করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ভুল ত্রুটি আছে কিন্তু সেটিকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা যাবে না। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কার্যালয়ে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আহতদের চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করার উপর জোর দেন তিনি। শহীদদের পরিবার ও আহতদের পরিবারের পাশে থাকবে সরকার বলেও এ সময় জানান তিনি। সরকারের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করছি যে যাদের চিকিৎসা হচ্ছে, পুরোপুরি হয় নাই, সে চিকিৎসা শেষ করতে পারবে। সাথে সাথে ভবিষ্যতে যে পরিবারের জন্য যারা আহত হয়েছে তাদের নিজস্ব কার্যক্রম এবং নিজস্ব যে আয় করার যে সংস্থা, সেগুলো আমরা করতে চেষ্টা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত 2112 জনকে চিকিৎসা দিয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ, যাদের মধ্যে গুরুতর আহত ছিলেন 582 জন আর চিকিৎসাধীন অবস্থায় মারা যান 6 জন। মঙ্গলবার ছাত্র প্রতিনিধি আয়োজন সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় ঢাকা সিএমএইচ। সিএমএইচের কমান্ড্যান্ট জানান, গুরুতর আহত কয়েকজনকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তৎকালীন স্বৈরাচারের লেলিয়ে দেয়া বাহিনীর গুলির ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন অনেকে। এদের অনেকে চিকিৎসা নিয়েছেন ঢাকার সিএমএইচে। সেরে ওঠা অনেকের চোখে মুখে ছিল স্বস্তি ও কৃতজ্ঞতা। আমি জব করতাম, তো অফিস শেষে আসার পথেই শটগান লাগে, তো আমার 4টা শটগান লাগে। আমি মিরপুর 10-এ ছাত্র আন্দোলনে ছিলাম। আমাদের কিন্তু এখানে ঢোকার কোনো কথাই ছিল না এবং আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি ঢাকা সিএমএইচে আসতে পারবো বা ঢুকতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ জানাই আমাদের সেনাবাহিনী, তারা অনেকটা আমাদেরকে হেল্প করছে। আহতদের সিএমএইচে ঢাকা সিএমএইচ হাসপাতালে আপনার চিকিৎসা দিচ্ছে, তাই ওখান থেকে আমি পরে ঢাকাতে চলে আসি। আবার ঢাকার সিএমএইচে আহতদের সবশেষ অবস্থা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্র প্রতিনিধিরা। ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত সকল ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। সিএমএইচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা পক্ষে ছিলেন, আহতদের পক্ষে, তারা কত সেবা দিয়েছেন। এ সময় সেবা গ্রহীতাদের পরিসংখ্যান তুলে ধরে ঢাকার সিএমএইচ কর্তৃপক্ষ। আজকে পর্যন্ত আমাদের 2112 জন রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। 2112 জন রোগী, এর ভিতরে 582টা অপারেশন ছিল, গুরুতর অপারেশন, ভালো হয়েছে। আবার একই সাথে দুঃখের বিষয়, আমরা 6 জন মানুষকে বাঁচাতে পারিনি এবং সেনাপ্রধান স্যার অলরেডি আদেশ দিয়েছেন আমরা কিছু রোগীকে পাঠাবো চায়না মিলিটারি হসপিটালে, কেউ যাবে সিঙ্গাপুরে, কেউ যাবে থাইল্যান্ডে, বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং যাবে। এতজন লোকের আমরা যখন চিকিৎসা করতে পেরেছি এতদিন ধরে, সামনেও আপনাদেরকে সম্পূর্ণ চিকিৎসা না করে এখান থেকে ইনশাল্লাহ ফেরত দেওয়া হবে না, এই নিশ্চয়তাটুকু আমরা দিচ্ছি। এছাড়া আহতদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দেয় সিএমএইচ। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। রাজধানীর কল্যাণপুরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আগুন ফায়ার সার্ভিসের 3 ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি জানাতে পারেনি কর্তৃপক্ষ। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত 2:30টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কল্যাণপুরের এই শাখার গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে 3টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে ততক্ষণে গোডাউনে রাখা পার্সেলের মালামাল অধিকাংশ আগুনে পুড়ে যায়। কর্তৃপক্ষের দাবি, অন্তত 2 কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
যেহেতু মালামালগুলো পার্সেলে পাঠানো, তাই এই বিষয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবেন। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত কমিটির পর্যবেক্ষণের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি জানানো সম্ভব হবে বলে জানিয়েছেন কল্যাণপুর ফায়ার সার্ভিস স্টেশন। মোট 3টি ইউনিট আমরা কাজ করে দিচ্ছি। বর্তমানে কাজ চলমান। আনুমানিক 3টা 30 মিনিট বা 1 ঘন্টা সময় আমাদের আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে আসছে। এই জোনের মধ্যে সবচেয়ে বড় কুরিয়ার সার্ভিস দিচ্ছে সুন্দরবন। এখানে পর্যাপ্ত পরিমাণে মাল গোডাউন ছিল, পর্যাপ্ত জায়গায় কেমিক্যাল ছিল, ব্যাটারি ছিল, অ্যাসিড ছিল, বিভিন্ন খাওয়ার ধরনের পলিথিন, কাপড় ইত্যাদি অনেক মালামাল ছিল, কিন্তু ওদের নিজস্ব কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা হাইড্রেন বা হুজরিন বা এমনকি রিজার্ভার কিছু ছিল না। চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে কয়েকটি দোকান। রাত 11:30টার দিকে প্রথমে একটি কাঁচামালের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি দোকানে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তারা। ক্ষতিগ্রস্তরা বলছেন, সব পুড়ে নিঃস্ব এখন তারা। দর্শক, নিউজ 24 সকালের সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরবো আরো খবর নিয়ে। স্বাগত আবার নিউজ 24 সকালের সংবাদে। সাবেক এমপি অসীম কুমার উকিলের ইশারায় শাসন হতো নেত্রকোনা। প্রভাব খাটিয়ে শুধু অঢেল সম্পদের মালিকই বনে যায়নি উকিল পরিবার, কথা না শুনলে নিজ দলের নেতাদের নির্যাতনেও তারা ছিল সিদ্ধহস্ত। অনেকেই বাধ্য হয়েছেন ফেরারি জীবন কাটাতে। সব মিলিয়ে গোটা জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেন উকিল দম্পতি। সোহান আহমেদ কাকনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের সাউথ পাড়া এলাকা, 73 শতক জায়গায় নির্মিত উকিল বাড়ি। একসময় ছিল প্রভাবশালী নেতাদের আনাগোনা, এখন ভুতুরে। এই বাড়ি থেকে নিয়ন্ত্রণ হতো কেন্দুয়া ও আটপাড়া উপজেলাবাসীর ভাগ্য। অবকাঠামো নির্মাণের বরাদ্দ করা বিপুল অর্থ হাফিস করেছে উকিল পরিবার, অভিযোগ স্থানীয়দের। সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিল নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে তাদের জমি বাড়ি। পাচারের টাকায় বিদেশে রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি, এমন খবর রয়েছে বিভিন্ন গণমাধ্যমে। অভিযোগ আছে এই উকিল দম্পতির নির্দেশে বহুবার হামলার শিকার হয়েছেন ভিন্ন মতের মানুষ। এলাকায় থাকতে পারেননি তারা, জীবন কাটাতে হয়েছে ফেরারি হয়ে। দীর্ঘ সময় একটা দুর্বিষহ জীবনযাপন আমরা করেছি। বিশেষ করে আমাদের কেন্দুয়াতে 45টি মামলা হয়েছে এই 15 বছরে, যেটা বাংলাদেশের ইতিহাসে কোন উপজেলায় বিরোধী দলীয় নেতাকর্মীদের নামে এত মামলা হয়েছে কিনা আমি জানি না। উনাদের আমলে কেন্দুয়া আটপাড়ার মানে সন্ত্রাসের একটা বিশাল একটা অবস্থান এই এলাকায় তৈরি হয়ে গেছে। অসীম কুমার উকিলের জন্মভিটা কিশোরগঞ্জে। 1999 সালে কেন্দুয়ায় একটি টিন শেড ঘর গড়েন। নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে এমপি হন অপু উকিল। আর 2018 সালে নৌকায় ভর করে এমপি হন অসীম। কায়েম হয় তাদের ত্রাসের রাজত্ব। তাদের দাপটে কোণঠাসা ছিলেন নিজ দলের অনেক কর্মীও। বোঝা যায় যে কতটুকু উন্নয়ন হয়েছে। হাসপাতাল চাইলো তারা ভোট দিল হাসপাতাল। উকিল বাড়ির দীর্ঘদিনের বিশ্বস্ত পাহারাদার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জানান, 5 আগস্টের পর থেকে এই বাড়িতে ভুতুরে পরিবেশ। দাদা বৌদিরা এখন কোথায় আছে, ওদের সাথে তো আমাদের সাথে যোগাযোগ হয় না। কোথায় আছে আমি বলতে পারবো না দাদা, কোনো নাম্বারও নাই আমার কাছে, আর তারাও কোনো কথা বলে না। আত্মীয় স্বজন আছে, তারাও বলতেছে যে হ্যাঁ আছে ইন্ডিয়াতে, কোথায় তাও জানি না। তার সাথে তারা
আমাকে জানাইছে আর কি যে আছে, তারা দুইজনই আছে। এমপি থাকাকালে এই উকিল দম্পতির বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। মামলা করেন জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকার। অভিযোগে বলা হয়, লুটপাটের টাকায় ঢাকার উত্তরা, ধানমন্ডি, পূর্বাচলে বাড়ি ও প্লটের মালিক হয়েছেন তারা। জমি ও বাড়ি রয়েছে নানান জেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জনবল সংকটে প্রায় 3 বছর ধরে বন্ধ রয়েছে নরসিংদীর 3 রেলওয়ে স্টেশন। স্টেশনগুলো বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী সহ লাখো যাত্রী। স্টেশনের বিপজ্জনক সিগন্যাল পয়েন্ট অতিক্রম করে মাঝ লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। সংশ্লিষ্টরা বলছে, লোকবল নিয়োগের পর বন্ধ স্টেশনগুলো শীঘ্রই সচল করা হবে। নরসিংদী থেকে হৃদয় খাতনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন। স্টেশন মাস্টারের কক্ষে ঝুলছে তালা, জানালায় স্টেশন বন্ধের সাইনবোর্ড ঝুলানো। স্টেশন মাস্টার না থাকায় ও লুপ লাইনের সিগন্যাল মোটর চুরি হওয়ায় অচল অবস্থায় পড়ে আছে প্রায় 3 বছর ধরে। একই অবস্থা নরসিংদীর শ্রীনিধি ও ঘোড়াশাল স্টেশনেরও। প্ল্যাটফর্মে নয়, মাঝের লাইন দিয়ে আসছে ট্রেন। ভোগান্তিতে অসুস্থ বৃদ্ধ নারী সহ যাত্রীরা। সময় চলে যায় অনেক সামনে, তারপর আবার ওইদিকে চলে যায় অনেক দূরে, তো লোকজন নামতে পারে না, আবার উঠতেও পারে না, দৌড়াতে হয় ট্রেনের পিছন পিছন। এই যে দেখতেছেন আপনার সবকিছু অকেজো অবস্থায় পড়ে আসছে। মোটর চুরি হয়েছে, এক জায়গায় চুরি হয়েছে মোটর, ওই মোটরটা এখন দেওয়া হয় নাই। একদিনে প্রায় 1200 থেকে 1300 যাত্রী মনে আসা যাওয়া করে প্রতিদিন, কিন্তু তারা উঠতে পারে না। হয়তো কেউ আটকে যায়, কেউ ধরে যাইতে পারে, এরকম হয়ে যায়, তো দুর্ঘটনা প্রতিদিন ঘটতেছে। দীর্ঘদিন বন্ধ থাকায় একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র, অন্যদিকে প্ল্যাটফর্ম ও রেল লাইন দখল করে তার উপর বসেছে অবৈধ দোকানপাট। চলে না, এর লেগে উদ্যান পাচ্ছি এখানে পাতলাম। রেল লাইন চালু থাকে আমরা বসতে পারতাম না, তাছাড়া আমাকে দারিদ্র সমস্যা, পেটে টান, এই জন্য আর কি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, দ্রুত জনবল নিয়োগ করে স্টেশনগুলো চালু করা হবে। নিয়োগ প্রদান না করেন তারা আরও যে সমস্ত স্টেশন চালু আছে ওগুলো বন্ধ হয়ে যেতে পারে। অতি দ্রুততার সহিত স্টেশন মাস্টার নিয়োগ দিলে বন্ধ স্টেশনগুলি চালু করা হবে। ভোগান্তি কমাতে বন্ধ স্টেশনগুলো সংস্কার করে চালুর দাবি যাত্রীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। বন্য হাতির অত্যাচারে অতিষ্ঠ পাহাড়বাসী। রাত দিন চলে হাতির তাণ্ডব। দুমড়ে মুচড়ে দেয় বাড়িঘর, দোকানপাট, নষ্ট করে ফসলি জমি। তাই ভর দুপুরেও মানুষ শূন্য থাকে হাট বাজার। স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন চিত্র এখন রাঙামাটির লংগদু উপজেলার ভাসানদ্যম ইউনিয়নে। সংশ্লিষ্টরা বলছেন, বনশূন্য পাহাড়ে নতুন বনায়নে মানুষের সহনশীল ভূমিকা না থাকলে লোকালয়ে বন্য হাতির উপদ্রব কমবে না। রাঙামাটি লংগদুত উপজেলার ভাসানদ্যম ইউনিয়নের খাগড়াছড়ির বাজার। নামে বাজার হলেও বসেনি কোনো হাট। বেশিরভাগ দোকান বন্ধ, ঝুলছে তালা, নেই মানুষের আনাগোনাও। তাই চারপাশে শুনশান নীরবতা। স্থানীয়রা বলছেন, এখানে প্রায়ই প্রতিদিনই চলে বন্য হাতির তাণ্ডব। ভয়ে ঘর ছেড়ে বাইরে আসে না এ অঞ্চলের মানুষ। মূলা ক্ষেত আমার একদম মাটির সাথে মিক্স করে দেয়, খেয়ে ফেলায়, ফাড়ায় নষ্ট করে ফেলায়, মানুষের ক্ষয়ক্ষতি করে, ঘর ভেঙে ফেলে, মানুষের বাসা থেকে চাউল ডাউল এগুলো সব ভাঙে নিয়ে যায়। শুধু খাগড়াছড়ি পাড়া নয়, বন্য হাতির আক্রমণের শিকার হয়েছে একই ইউনিয়নের ঘনমোড়, চাইল্লাতলি ও পানিছড়া এলাকাবাসীও। প্রতি বছরে 200 লোকের ক্ষতিগ্রস্ত হয়। প্রতি বছর 2-1 মানুষ হাতি মারে আমার ইউনিয়ন থেকে। বন বিভাগ থেকে আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে এলাকায় রাত্রবেলা হাতি আসলে মানুষের ক্ষতি করে, আমরা মানুষকে সচেতন করি, ডাইকে দিই। বনশূন্য পাহাড়ে নতুন বনায়নে মানুষের সহনশীল ভূমিকা না থাকলে লোকালয়ে বন্য হাতির উৎপাত কমবে না বলছেন বন কর্মকর্তারা। যে অঞ্চলগুলো আগে ভালো বন ছিল, হাতির খাবার ছিল, সেই অংশগুলোতে কিন্তু এখন মানুষ ঢুকেছে। সারা বাংলাদেশের চিত্রই কিন্তু তাই। মানুষকে আসলে হাতির জন্য কিছু স্পেস দিয়ে দিতে হবে।
সেই জায়গাগুলো থেকে সরে আসতে হবে। আর যেসব জায়গায় হিলের ক্ষতিগ্রস্ত হয়েছে বন, প্রাকৃতিক বন, সেই জায়গায় আবার প্রাকৃতিক বন ফিরিয়ে আনতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ে বন্য প্রাণীর অভয়াশ্রম আর খাদ্য সংকট নিরসন করা না গেলে হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দেশের রেলওয়ে নেটওয়ার্কে সবচেয়ে লাভজনক রুটে পরিণত হয়েছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুট। রেলওয়ের তথ্য মতে আনুষ্ঠানিক উদ্বোধনের 1 বছরে প্রায় 37 কোটি টাকা আয় হয়েছে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে। স্টেশনের নান্দনিক নির্মাণশৈলী এবং কক্সবাজার পর্যটন নগরী হওয়ায় এই রুটে চলাচল করা ট্রেনের টিকিট চাহিদাও বেশি। কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় নির্মিত হয়েছে ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন 6 তলা বিশিষ্ট আইকনিক রেল স্টেশনটি। গেল বছরের 1 ডিসেম্বর বাণিজ্যিকভাবে ঢাকা চট্টগ্রাম রুটে শুরু হয় ট্রেন চলাচল, তবে চাহিদার তুলনায় রয়েছে রেলের সংকট। প্রতিনিয়ত ঢাকা কক্সবাজার রুটে বাড়ছে যাত্রী, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে স্টেশন কর্তৃপক্ষ। রেল যোগাযোগ হওয়ার কারণে আমি খুব উৎসাহিত হয়ে এসেছি। বাইরে থেকে রেলে চলাটাই আমি মনে করি যে ভালো। টিকিটের চাহিদা খুব বেশি, আমরা যদি আরো ট্রেন দিতে পারি আমাদের আরো যাত্রীর সেবা হবে। সংশ্লিষ্টরা বলছেন, সংকট দূর করা গেলে ব্যাপক পরিবর্তন আসবে কক্সবাজারের পর্যটন শিল্পে। বগির সংখ্যা বাড়ানো হয়, রেলের সংখ্যা বাড়ানো হয়, তাহলে পর্যটন শিল্পের দিক উন্মোচিত হবে এবং বাংলাদেশের পর্যটন শিল্পের চেহারা পাল্টে যাবে। এই রুটে আরো লাভজনক করতে যাত্রীবাহী রেলের পাশাপাশি মালবাহী রেল চালুর কথা বলছেন ব্যবসায়ীরা। এটাকে আরো অর্থকরী করতে হলে এখান থেকে লবণ, চিংড়ি এগুলা যাতে পরিবহন করতে পারে, সেই কারণে ঈদগাতে এবং রামুতে 2টা রেল স্টেশন যেগুলো আছে এগুলাও চালু করা দরকার। রেলের তথ্য মতে 1 বছরে প্রায় 37 কোটি টাকা আয় হয়েছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কথায় আছে ধান নদী খাল, এই দিনে বরিশাল। এবার বরিশালে শুরু হলো বাড়ির ছাদে ধান চাষ। আর এই ধান চাষ করে সাড়া ফেলেছেন বরিশাল পরমাণু চিকিৎসা কেন্দ্রের মালি আনোয়ার হোসেন। ফেলে দেয়া তেলের বোতলে সুগন্ধি কালোজিরা ধান চাষ করেছেন তিনি। ফলন ভালো হবে এমন প্রত্যাশা তার। আর ব্যতিক্রমী এই চাষে সহযোগী হয়েছেন তার কর্মস্থল ও সহকর্মীরা। এমন উদ্ভাবনের প্রশংসা করে পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছে কৃষি বিভাগ। সাইফুর রহমান মিরনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ধানের শীষে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা, সাথে আছে ধানের মৌ মৌ গন্ধ। এ যেন ধানের ক্ষেতের আকাশ ছুঁতে যাওয়া। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের পরমাণু চিকিৎসা কেন্দ্রের ছাদে সারি করে রাখা 5 শতাধিক বোতলে চাষ করা হয়েছে সুগন্ধি কালোজিরা ধান। প্রতিষ্ঠানের মালি আনোয়ার হোসেন জানান, ফেলে দেয়া তেলের বোতল সংগ্রহ করে তাতে সুগন্ধি ধান চাষের পরিকল্পনা করেন তিনি। অনুমতি নেন প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে। জানান, এমন পদ্ধতিতে ধান চাষ করলে মাটিতে চাষ করা ধানের চেয়েও উৎপাদন বেশি হবে, আর এতে ছাদেরও কোনো ক্ষতি হবে না। যেটা আমার এই বাগানে দেখতে পারতেছেন যে আমার এই ছাদে যে কত সুন্দর ছড়া, কত বড় বড় ছড়া কাটাইছে, যেটা আসলে মাটিতেও কল্পনা করা যায় না। এমন উদ্যোগে স্বাগত জানিয়ে আনোয়ার হোসেনকে সাহায্য করছেন তার সহকর্মীরা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া হচ্ছে সহযোগিতাও। এটা পরীক্ষামূলকভাবে যে আমাদের ছাদে কি জাতীয় ধান আসলে হয় কিনা, এবং সুন্দর একটি আসলে ওনাদের উদ্যোগ, আমি এই উদ্যোগকে ওনাদের স্বাগত জানাই। প্রতিষ্ঠানের পরিচালক বলছেন, চারপাশে গাছ লাগালে পরিবেশের সঙ্গে মনও ভালো থাকে। ছাদে ধান চাষের পুরো কৃতিত্ব দেন মালি আনোয়ারকে। পুরো কৃতিত্বটাই আসলে ওকে দেওয়া যায়, এই পুরো পরিশ্রমটাই সে করছে। এটাই তো আমাদের এই কাজ শেষ হলে আমরা বাগানটা আবার ইনশাল্লাহ সুন্দর করে ফেলবো। কৃষি বিভাগ বলছে, ছাদে সবজি ও ফল চাষের সাথে ধান চাষ নতুন সংযোজন। এমন ব্যতিক্রমী কাজে সর্বাত্মক সহযোগিতাও দেবে তারা। এবার পরীক্ষামূলক চাষে 50 কেজি ধান উৎপাদনের আশা মালি আনোয়ার হোসেনের। আগামীতে আরো বড় পরিসরে ধান চাষের আশা করছেন তিনি। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। নিউজ 24 সকালের সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সাথেই থাকুন।
Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন কঠিন ঝাল। স্বাগত আবার নিউজ 24 সকালের সংবাদে। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের রিসিভার নিয়োগের আদেশ বহাল থাকবে। মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। সেই সাথে বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চকে আগামী 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। সোমবার শুনানিতে বেক্সিমকো ফার্মার আইনজীবী এই প্রতিষ্ঠানের ওষুধ উৎপাদনের গুরুত্ব ও কর্মীদের বিষয় তুলে ধরে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত চেয়েছিলেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। চীনের দক্ষিণাঞ্চলের জুহাই শহরের একটি ক্রীড়া কেন্দ্রে ব্যায়াম করতে থাকা লোকদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত 35 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 43 জন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ। এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত 8:45টার দিকে এই ঘটনা ঘটে। 62 বছর বয়সী গাড়ি চালক পালানোর সময় নিজেকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করছিলেন। তাকে ঘটনাস্থল থেকে আটক করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিবাহ বিচ্ছেদের পর মানসিক আঘাত পেয়ে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। মঙ্গলবার ভয়াবহ এই ঘটনায় নিহতদের প্রতি মোমবাতি জ্বালিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জুহাই শহরের বাসিন্দারা। অর্থ পাচারকারী আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে মেগা অভিযানে নেমেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। কলকাতায় বাংলাদেশি অনুপ্রবেশকারী কয়েকজনও আছে সন্দেহভাজনদের তালিকায়। অবৈধ বাংলাদেশিদের ধরতে প্রায় 8 ঘন্টা ধরে চলে ইডির এই অভিযান। উত্তর 24 পরগনা, কলকাতা সহ 12টি স্থানে চলেছে তল্লাশি। ঝাড়খণ্ডের একটি আদালতে দায়ের হওয়া অর্থ পাচার মামলার জেরে এই অভিযান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কমিউনিটি গাইডলাইন না মানায় বাংলাদেশের 6,28,000 অ্যাকাউন্ট বন্ধ করেছে ইমো। সম্প্রতি সাইবার নিরাপত্তায় পদক্ষেপ নিয়েছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। ইমোর দেয়া তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অ্যাপটি হ্যাকিংয়ের সাথে জড়িত থাকা 1,79,000-এর বেশি ডিভাইসও নিষিদ্ধ করেছে তারা। বিশ্বে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা এখন অগণিত। বাংলাদেশেও এসব অ্যাপের ব্যবহারকারী প্রচুর। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের পরিবারের সাথে যোগাযোগের জন্য এসব অ্যাপস ব্যবহার করে থাকেন। এদের মধ্যে বেশ জনপ্রিয় ইমো, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার। এসব ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মধ্যে ব্যবহারকারীদের সাইবার সুরক্ষা নিশ্চিতে এবার বিশেষ নজর দিয়েছে ইমো। এ লক্ষ্যে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মাস হিসেবে খ্যাত অক্টোবরে বেশ কিছু উদ্যোগও নিয়েছিল তারা। ইমো জানিয়েছে, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করায় বাংলাদেশের 6,28,000 অ্যাকাউন্ট বন্ধ করেছে তারা। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধ করা হয়েছে এই অ্যাকাউন্টগুলো। একই সাথে অ্যাপটি হ্যাকিংয়ের সাথে জড়িত থাকায় 1,79,000-এর বেশি ডিভাইসও নিষিদ্ধ করেছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রায় 4,35,000 অ্যাকাউন্ট হ্যাকিং ঝুঁকি থেকে সুরক্ষিত করেছে ইমো। পাশাপাশি বাংলাদেশি ব্যবহারকারীদের 9,600টি অ্যাকাউন্ট পুনরুদ্ধারেও সহায়তা করেছে তারা। এর বাইরেও প্রতারণার সঙ্গে জড়িত 1,800টি এবং হয়রানির সঙ্গে জড়িত 6,67,000 বাংলাদেশি অ্যাকাউন্ট সীমাবদ্ধ করেছে অ্যাপটি। তারা বলছে, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষায় তাদের অ্যাপে রয়েছে বেসিক ও অ্যাডভান্স লগইন প্রোটেকশন, যার মাধ্যমে এর ব্যবহারকারীরা সহজেই নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন। আল মোহাইমিনুল খান, নিউজ 24। দ্বিতীয় মেয়াদে জয়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে কোনো ভয় বা উদ্বেগ নেই বলে জানিয়েছে ভারত।
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের ব্যাপারে অনেক দেশ বিচলিত, কিন্তু এই দেশগুলোর মধ্যে ভারত নেই। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি 2017 থেকে 2021 সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। সে সময় ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখা গিয়েছিল। সকালের সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে জানাবো খেলার সংবাদ। নিজের লিমিট। স্বাগত আবারও নিউজ 24 সকালের সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। ফিফা প্রীতি ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না অধিনায়ক তপু বর্মন। অন্যদিকে নিয়মিত লিগ খেলতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী দ্বীপ দেশটির অধিনায়ক সামু আলী। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যা 6টায়। অনুশীলনে কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে যান তপু, রাকিব, মুরসালিনরা, যেটা দূর থেকে পর্যবেক্ষণ করছিলেন কোচ হেভিয়ার ক্যাভরেরা। হয়তো ফুটবলারদের চাঙ্গা রাখতেই এমন ভিন্ন কৌশল। ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না অধিনায়ক তপু বর্মন। সফরকারীদের ভুলের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। আমরা খুব ভালোভাবে জানি আমাদের কি করতে হবে কালকে, এবং আমাদের যে গেম প্ল্যান আছে সেটা যদি আমরা মাঠে অ্যাপ্লাই করতে পারি অবভিয়াসলি আমরা কালকে জিতব। মালদ্বীপকে কৌশলগত দিক দিয়ে এগিয়ে রাখছেন হেভিয়ার ক্যাভরেরা, তবে তা ভেঙে ম্যাচ জিততে চান লাল সবুজেরা। মালদ্বীপের বিপক্ষে জয়ের জন্য মুখে আছে ছেলেরা। আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি, যা আমাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। দ্বীপ দেশটিতে নিয়মিত আয়োজন করা হয় না ফুটবল লিগ, তারপরও ফিফা প্রীতি ম্যাচে ভালো করার প্রত্যয় অধিনায়ক সামু আলীর কণ্ঠে। জয় নিয়ে দেশে ফিরতে চান তারা। আমরা নিয়মিত লিগ খেলতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী। এই ম্যাচ সামনে রেখে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। মালদ্বীপের সাথে অতীত পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, যদিও লাল সবুজদের আত্মবিশ্বাসের বড় জায়গা। শেষ 5 ম্যাচে দ্বীপ দেশটির বিপক্ষে 1 ম্যাচ হেরেছে হেভিয়ার ক্যাভরেরার দল। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। 27 বছর আগে আইসিসি ট্রফি জেতার পর এখনও প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের ক্রিকেট এগোতে পারেনি বলে মনে করেন বোর্ড পরিচালক আকরাম খান। সুযোগ সুবিধার দোষ দিতে নারাজ বিসিবির এই পরিচালক দায় দেখেন ক্রিকেটারদেরই। এদিকে হাবিবুল বাশার মনে করেন ক্যাপ্টেন কে হবে বা হচ্ছেন তার চেয়ে মাঠের খেলায় মনোযোগী হওয়া জরুরি। বৈশ্বিক আসরে বাংলাদেশের নেই কোনো ট্রফি, শুধু একবারই ত্রিদেশীয় সিরিজ জয়ের স্মৃতি রয়েছে টাইগারদের। বাংলাদেশ ক্রিকেটে অর্জন কেবল সিরিজ জয়ের মধ্যেই সীমাবদ্ধ, তার বেশিরভাগই ওয়ানডে ফরম্যাটে। এখন প্রিয় ফরম্যাটেও বড্ড মলিন বাংলাদেশের পারফরমেন্স। এই ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে টানা 2টি সিরিজ পরাজয়, র্যাঙ্কিংয়ে পতন, ঠেকেছে 9ম স্থানে। যাদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট বিশ্বে পরিচিতি পেয়েছে তাদেরই একজন আকরাম খান। প্রায় 27 বছর আগে আইসিসি ট্রফি জয়ী দলের অধিনায়ক বলেন, এতদিনও বাংলাদেশ ক্রিকেট প্রত্যাশা অনুযায়ী এগোতে পারেনি। যখন আমরা ওয়ানডে স্ট্যাটাস পেলাম, আমরা টেস্ট স্ট্যাটাস যখন পেয়েছিলাম, তখন যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, যে ধরনের আশা করেছিলাম হয়তো বা 10-20 বছর পর আমরা কোথায় যাব, একটা আমাদের তো টার্গেট ছিল। বাট সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু ওখানে পৌঁছাতে পারিনি। ক্রিকেটাররা বারবারই দায় দেয় উইকেট কিংবা সুযোগ সুবিধার অভাবকে। এখানেও আকরাম দিলেন পরিষ্কার ব্যাখ্যা। আগে একটা সিজনের জন্য মাঠ পাওয়া গেলেও এখন ক্রিকেটারদের জন্য বরাদ্দ থাকে একাধিক মাঠ। তারপরও বাংলার ক্রিকেটে পারফরমেন্স স্থির হয়ে আছে এক জায়গায়। ফ্যাসিলিটিস বেড়েছে, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট অনেক পায়, তারপরে মনে করেন প্লেয়ার অনেক সময় দিচ্ছে, সুযোগ সুবিধা আছে। যে আপনি মনে করেন যে এখন প্রায় 7-8টা স্টেডিয়াম মানে ক্রিকেটের জন্য আছে, অথচ আমাদের সময় একটা স্টেডিয়ামও ছিল না। এদিকে আরেক অধিনায়ক হাবিবুল বাশার ক্যাপ্টেন্সি প্রশ্নে বিরক্ত। তার কাছে মাঠের পারফরমেন্সই গুরুত্ব বহন করে। এই আলোচনাটা আমাদের জন্য ভালো কিছু নয়, আমাদের ক্রিকেটের জন্য ভালো কিছু নয় যে কে ক্যাপ্টেন হতে পারে, কে ক্যাপ্টেন হবে। এই আলোচনাটা থেমে যাওয়া উচিত বলে আমি মনে করি।
নতুন বোর্ডের কাছে ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা অনেক, কিন্তু আফগানিস্তানের মতো দলের বিপক্ষে প্রিয় ফরম্যাটে সিরিজ হেরে প্রত্যাশার পারও চুপসে গিয়েছে সেটি বলার অপেক্ষা রাখে না। শুভদেব নাথ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সকালের সংবাদ এ পর্যন্তই। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।